আম্মু, ফুপি আমার প্রতি রাতে ঘুমানোর সময় হিসু করার জায়গায় আঙ্গুল দিয়ে ব্যথা দেয়। ফুপি বলে এই জায়গায় নাকি আঙ্গুল দিলে অনেক ভালো লাগবে, কিন্তু আমি অনেক ব্যথা পাই। ফুপি আরও বলে তোমাকে চকলেট আইসক্রিম কিনে দেব। ফুপি রাতে মোবাইলে কি যেন ভিডিও দেখে আর আমাকে অনেক চুম্মা দেয়। ফুপি চুম্মা দিলে একটু ভালো লাগে যে আমাকে আদর করে চুম্মা দিতেছে, কিন্তু কিছুক্ষণ পরে আমার ওই হিসু করার জায়গায় আঙ্গুল দিয়ে অনেক ব্যথা দেয়। আমি অনেক কান্না করি, তারপরও ফুপি জোর করে দিতে থাকে। ফুপি বলে, আম্মু লক্ষ্মী, কিছু হবে না, একটু সহ্য করো। কিন্তু আমি কান্নায় ছটফট করতে থাকি। আমি প্রথমে আমার মেয়ে তনুর কথা বিশ্বাস করি না। হয়তোবা আমার মেয়ে মিথ্যা কথা বলতে পারে, কারণ ফুপির সাথে না ঘুমানোর জন্য। তনুর বয়স সবেমাত্র 6 বছর পড়েছে, এখনো বাচ্চা, কিন্তু কিছুটা বোঝে, আর এই জন্য ওর ফুপির সাথে রাত্রে থাকতে বলি। আমাদের রুম টোটাল 3টা। একটাতে আমার শ্বশুর শাশুড়ি, আর একটাতে আমরা স্বামী স্ত্রী, এবং আর একটাতে আমার ননদ থাকে। যেহেতু তনু বড় হয়ে গেছে, এ কারণে আমাদের সাথে আর ঘুমাতে নেওয়া হয় না। এই জন্য ওর ফুপির রুমে ঘুমাতে বলি। আমার ননদ এবার এইচএসসি পরীক্ষা দিল। মোটামুটি ছাত্রী হিসেবে অনেক ভালো। আর আমার ননদের নাম তামান্না। আমার মেয়ে তনুর এই ভয়ানক কথা শুনে আমার কিছুতে আর ভালো লাগছে না। আমার মেয়েটা হয়তোবা সত্যি কথা বলতে পারে, কারণ এর আগে কখনো এই কথা বলে নাই। যখন বলেছিল, তখন তনুর চোখ দিয়ে টলমল করে পানি পড়তে লাগলো। আমাকে বারবার বলে, আম্মু আমি আর ফুপির কাছে ঘুমাতে যাব না। তুমি যদি আমাকে মারো, কাটো, তবু আমি যাব না। আমি তখন বললাম, আমার আম্মা, ঠিক আছে, তোমাকে যেতে হবে না। এই কথা শুনে আমার মেয়ে তনু এত খুশি হলো, সে বলতে থাকলো, কি মজা, কি মজা, আমার আম্মু কত লক্ষ্মী। এ কথাটা নিজের মধ্যে আর চেপে রাখলাম না। আমার স্বামী আরিয়ানকে বললাম। এ কথাটা শুনে আরিয়ান যেন আকাশ থেকে ওপরে পড়ল। আরিয়ান তখন বলল, অন্তরা, তুমি কি ঠিক বলছো? অন্তরা বলল, হ্যাঁ, দেখো মেয়েটা সত্যি বলছে এই কথাটা। আর ও তো বাচ্চা মানুষ, কখনো মিথ্যা কথা বলবে না। আরিয়ান তখন বলল, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না অন্তরা। কিভাবে বিশ্বাস করব বলো? আমার বোন সবসময় হিজাব হয়ে থাকে, কারোর সাথে কথা বলতে দেখি না, সময় মতন কলেজে যায় এবং বাসায় ফিরে ঠিক মতন। তখনই অন্তরা বলল, আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস করতে হবে না, আমি তোমাকে প্রমাণ করে দেব। আমার এই ছোট্ট মেয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না, এটুকু আমার বিশ্বাস আছে। আচ্ছা অন্তরা, তুমি এই বিষয়টা নিয়ে কারো কাছে কিছু বললো না। এটা একটা খুবই লজ্জাজনক কথা। এটা যদি বাড়ির বাইরে কেউ জেনে যায়, তাহলে আমাদের মান সম্মানটা নিয়ে টানাটানি হয়ে যাবে। এটা নিয়ে তোমার ভাবতে হবে না আমি কি করব আর কি করব না। তবে এর রহস্যটা আমি বের করবই। কেন করে তামান্না আমার এই ছোট মেয়েটার সাথে? তখনই আরিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই। আমার বোন একজন পর্দা করে বেড়ায়, সেই কাজটা কিভাবে করতে পারে? সব কথা শেষ করে আরিয়ান অফিসে চলে গেল, আর আমি ভাবতে লাগলাম, আমার মেয়ে সত্যি কথা বলল কিনা। মেয়ের এই কথা ভাবতে ভাবতে আমার সারাদিন কোনো কাজেই ঠিকভাবে হচ্ছে না। এদিকে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো, আজকে বৌমা তোমার কেমন লাগছে মনে হচ্ছে? তুমি কোনো কিছু নিয়ে চিন্তিত আছো? আমি আমার শাশুড়ি আম্মাকে সত্যতা বলতে পারছি না, কারণ এই কথাটা এমন একটা জঘন্য একটা কথা, যদি বলি কখনোই সে বিশ্বাস করবে না। কারণ আমার ননদ তামান্না সবসময় পর্দায় চলে। তখন আমার শাশুড়ি আমাকে বলল, এমনিতেই মনটা ভালো লাগছে না আম্মা। শাশুড়ি আম্মা তখন বলল, আচ্ছা ঠিক আছে, তোমার কিছু করা লাগবে না, সব কিছু আমিই করতেছি, তুমি তোমার রুমে যেয়ে রেস্ট করো। আমি তখন আমার শাশুড়ি আম্মাকে বললাম, না আমি ঠিক আছি, সমস্যা নেই। এদিকে আমার মেয়ের সে তার স্কুলে গিয়েছে, আর আমার ননদ বাসায় আছেন, কারণ তার এখন কোনো ক্লাস নেই। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে তামান্নার রুমে একটু উখিঝুঁকি মারতে লাগলাম। দেখতে লাগলাম আসলে তামান্না কি করতেছে। শুধু এটুকুই দেখতে পেলাম, তামান্না মোবাইলের জন্য কি দেখতেছে। আমি ওর রুমে ঢুকে পড়লাম, অমনি একটা জিনিস আনার জন্য অজুহাত দিলাম। তখনই তামান্না বলল, ভাবি কোনো কিছু লাগবে? আমি বললাম, হ্যাঁ, আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, তোমার রুমে আয়াত এনেছি কিনা দেখতে এলাম। তামান্নাকে জিজ্ঞেস করলাম, মোবাইলে কি দেখো এত সারাদিন? তামান্না তখন বলল, ভাবি তেমন কিছু না, এমনি নাটক দেখি। তাই বলে সারাদিন মোবাইলে তুমি নাটক দেখো? তামান্না তখন বলল,
জি ভাবি, তুমি তো সবসময় পর্দা করো, এ ধরনের অশ্লীলতা নাটক দেখার কি মানে আছে? তামান্না তখন বলল, ভাবি, কই অশ্লীলতা? কোনো কিছু দেখি না তো আমি। এই যে তুমি বললে নাটক দেখো, আমি কিছুটা কথা নেওয়ার চেষ্টা করছি তামান্নার কাছ থেকে, কিন্তু সে কোনো মতেই কিছু বলতে চাচ্ছে না। আর আমি মনে মনে জিদ করেছি এর রহস্যটা বের করব। যেহেতু তামান্না কিছু বলতেছে না, সেহেতু আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এরই মধ্যে আমার মেয়ে আয়াত স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে। যেহেতু আজকে মনটা ভালো না, সে তো আমি তামান্নাকে বললাম, তামান্না, তুমি তো ফ্রি আছো তাই না? জি ভাবি, কোনো কিছু করতে হবে বলেন। এমনিতেই আজকে আমার শরীর ভালো লাগতেছে না। আয়াতকে স্কুল থেকে আনতে পারবা? হ্যাঁ ভাবি, আনতে পারবো, সমস্যা নাই, আমি তো ফ্রি আছি। এ বলে তামান্না সোজা আয়াতের স্কুলের দিকে চলে গেল এবং আয়াতকে নিয়ে আসলো বাড়িতে। স্কুল থেকে আনার সময় আয়াতকে অনেক কিছু বলেছে আমার ননদ তামান্না। আয়াত রুমে ঢুকে ফ্রেশ হয়ে তখন আমাকে বলল, আম্মু। আমি বললাম, হ্যাঁ, কিছু বলবা তুমি? জি আম্মু। আজকে ফুপি যখন আমার স্কুল থেকে আনার সময় আমাকে অনেকগুলো চকলেট এবং আইসক্রিম কিনে দিয়েছে। বলল, গতকালকে রাতে তোমার সাথে যেটা করেছে, হয়তোবা তোমার অনেক ব্যথা পেয়েছ, আর এই কথা কাউকে বলিও না। আমার লক্ষ্মী আম্মু আয়াত। আরও বলল, তোমাকে রোজ আইসক্রিম চকলেট কিনে দেব। আমি তখনই ফুপিকে বললাম, আপনি যেটা করেন আমার অনেক ব্যথা হয়, এগুলো আমাকে আর করবেন না। যদি কথা দেন তাহলে আপনার চকলেট ও আইসক্রিম খাবো। আরে পাগল মেয়ে, এটাতে অনেক শান্তি পাওয়া যায়। তুমি ছোট বাচ্চা তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আয়াত তখন বলল, ফুপি, আমি এটা করতে পারবো না। যদি তুমি এই যে আমার হিসু করার জায়গায় ব্যথা দাও, তাহলে কিন্তু আমি আপনার সাথে রাতে ঘুমাতে যাব না। আম্মু, আজকে রাতেও নাকি ফুপি ওই যে ভিডিও দেখবে আর আমার সাথে অনেক খারাপ কাজ করবে। আমি কিছুতেই ফুপির সাথে ঘুমোতে যাব না। তখনই আমি বললাম, আচ্ছা আম্মু, তোমার এটা নিয়ে ভাবতে হবে না, কি করা যায় সেটা রাত আসুক। ঠিক আজকে রাতেও আমার মেয়ে তনুকে বুঝিয়ে ওর ফুপির সাথে ঘুমাতে বললাম। ছোট্ট মেয়ে তনু, সে কিছুতেই যেতে চাইল না। অঝরে কান্না করতে লাগলো, বলল, আম্মু, আমি যাব না ফুপুর সাথে ঘুমাতে। তুমি প্লিজ আমাকে জোর করো না। প্রয়োজনে আমি নিচে ঘুমাতে রাজি আছি, তবু আমি ফুপির সাথে ঘুমাতে যেতে পারবো না। তনুর আর্তনাদ ভাবে বলতে লাগলো, আমি কিছুতেই মানতে পারছি না, কারণ এর শেষ আমার দেখতে হবে। কেন আমার মেয়ের সাথে এই ধরনের কাজটা আমার ননদ তামান্না করেন? ওই সময় আমার স্বামী আরিয়ান ছিল। সে আমাকে বলল, জোর করছো কেন? মেয়ে যেতে চাচ্ছি না, বাদ দাও। আমি বললাম, আজকে হয়তোবা আমার মেয়ে তনুর সাথে এই কাজটা করতেছে, কিন্তু সমাজে এমন আরও মানুষ আছে, ওই সব ছোট বাচ্চা তাদের মায়ের সাথে এবং বাবার সাথে এই কষ্টের কথাগুলো শেয়ার করতে পারে না। ধন্যবাদ জানাই আমার ছোট্ট মেয়ে তনুকে, সে তার কষ্টের কথাগুলো আমার সাথে শেয়ার করেছে। তবে আরিয়ান, যত যাই বলো, আমি এর শেষ না দেখে আমার ভেতরে কোনো শান্তি আসবে না। তুমি বুঝতে পারছো না কেন অন্তরা? তনু যেতে চাচ্ছে না, তাকে জোর করো না প্লিজ। তুমি চিন্তা করো না, আজকের শেষ বের করেই ছাড়বো আমি। আমি তনুকে বুঝিয়ে অনেক কষ্টে রাজি করালাম ওর ফুপির সাথে ঘুমানোর জন্য, কিন্তু আমার মেয়েটা এতটাই কান্না করতেছে, এই নরপিছাস ননদ আমার কি পরিমাণ ব্যথা দিয়েছে সেটা সহ্য করতে পারছে না আমার মেয়ে তনু। তার কথা শুনলেই আমার মেয়ে চিৎকার করে কান্না করতে থাকে। আমার মেয়ে তনু বলে, আম্মু, আমি যখন প্রস্রাব করতে যাই আমার প্রচুর জ্বালাপোড়া করে। ছি, এই কথাটা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার এই ননদ এতটা জঘন্য খারাপ হতে পারে? সেটা ভাবলেই কেমন নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। যেই ননদ 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, তার ভিতরে এতটা শয়তানি বুদ্ধি কিভাবে আসে? আর এমন জঘন্য কাজটা কিভাবে করতে পারে সেটা কখনোই ভাবতে পারছি না। এগুলো যখন মনে পড়ছে, মনে হচ্ছে আমার ননদকে এখনই যায়ে খুন করে আসি। এতটুকু একটা ছোট্ট মেয়ের সাথে এই কাজটা কিভাবে করতে পারে? একটু বিবেকে বাধা দিল না? আচ্ছা ঠিক আছে, মানলাম মানুষের যৌবন জ্বালা থাকতে পারে, তাই বলে এত ছোট বাচ্চার সাথে কিভাবে করতে পারে? তাও আবার তার ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ে মানে নিজের মেয়ের মতনই হয়। এটা যদি তার নিজের মেয়ে হতো, এই কাজটা কি সে করতে পারত? আমার স্বামী তার নিজের বোন বলে হয়তোবা সে গা ঢাকা দিচ্ছে, কিন্তু মনে মনে নিজে নিজে কি বলতেছে, অনেক রেগে আছে আমার স্বামী আরিয়ান।
হয়তোবা প্রকাশ করতে পারছে না, কারণ তার নিজেরই বোন। আর নিজের বোনের এই কথাটা কিভাবে বলতে পারে? এজন্য বারবার বলতেছে, অন্তরা, এগুলো বাদ দাও। হয়তোবা তামান্য ছোট মানুষ, ভুল করে ফেলেছে। আরিয়ান, তুমি কি বলছো? ও ছোট্ট কিভাবে হয়? তামান্না যথেষ্ট অ্যাডাল্ট, আর সে জেনে শুনে এই কাজটা করতেছে। তুমি যতই বলো, আমি এর শেষ দেখবই। এ বলে আমার মেয়েকে যখন ওর কাছে ঘুমাতে নিয়ে যাব, তখনই আমার শাশুড়ি আম্মা ডাক দিল পেছন থেকে, বৌমা, তোমাদের রুমে দেখলাম চিল্লাচিল্লি হচ্ছে। কোনো কিছু হয়েছে নাকি একটু বলবা? না আম্মা, কিছু হয় নাই। এমনি আপনার ছেলে অন্য বিষয় নিয়ে আমার সাথে একটু কথা কাটাকাটি করছিলেন। আচ্ছা আম্মা, আপনার কিছু লাগবে নাকি বলবেন? হ্যাঁ, আমার কিছু লাগতো। আমি পানের বাটাটা খুঁজে পাচ্ছি না। একটু পানের বাটা আয়না দিবা? আমি তখন তনুকে বললাম, তুমি আমাদের রুমে চলে যাও, কিছুক্ষণ তোমার বাবার সাথে থাকো। আমি তোমার দাদিমাকে কিছু পানি এনে দিয়ে তারপরে তোমার কাছে আসছি। পানের বাটা আনতে যেয়ে দেখি তামান্না তার নিজের রুমে বসে ঠিক যেন মোবাইলে কি দেখছে। আমার ভিতরে রাগি এমনভাবে বিস্মিত হতে লাগলো, কারণ সে আমার ননদ। আমি কিছু বলতেও পারি না। সরাসরি যদি কিছু বলি, আমার শাশুড়ি এবং আমার জামাই অনেক কিছু বলতে পারে। এজন্য নিজের রাগ নিজে কন্ট্রোল করতে লাগলাম। পানির বাটা আনার সময় তামান্না আমাকে দেখে বলল, ভাবি, তনু কি আজকে আমার সাথে ঘুমাবে না? আমি বললাম, মানে অন্তরা তখন বলল, কেন তামান্না, তুমি কি ঘুমিয়ে যাবে নাকি? তামান্না বলল, ভাবি, আমি একটু দেরি করে ঘুমাবো। আমি একটা জিনিস বুঝি না, তুমি মোবাইল এত ঘাটাঘাটি করো কেন? তোমার কি পড়াশোনা কিছুই নাই? তোমার যত বান্ধবী আছে তাদের সবসময় দেখি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর তোমাকে যখনই দেখি তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো। তোমার ভাইয়া বলেছে, এবার যদি পরীক্ষার রেজাল্ট ভালো না হয়, তোমাকে কিন্তু বিয়ে দিয়ে দেবে। তাই মোবাইল না টিপে পড়াশোনায় মনোযোগ হও। আমার কথাটা শুনে কিছুটা ঘাবড়ে গেল তামান্না। মনে মনে তামান্না ভাবতে লাগলো, তনু কিছু বলেছে কিনা ভাবিকে। তামান্না নিশ্চুপ হয়ে গেল। তামান্না বলল, তোমরা টেনশন করো না, দেখবে আমি ভালো রেজাল্ট করব। আমি মনে মনে ভাবতে লাগলাম, তুমি আমার এই ছোট্ট মেয়েটার সাথে এই ধরনের আচরণটা কিভাবে করতে পারো? এর শেষ অবশ্যই আমি তোমাকে দেখে নেব। কিছুক্ষণ পরেই তামান্না বলল, ভাবি, আর কিছু বলবেন? আমি বললাম, না, আমি আম্মার জন্য পানের বাটা খুঁজতে এসেছিলাম। পানের বাটা পেয়ে গেছি, এখন আমি দিতে যাব। আর তুমি অপেক্ষা করো, তনু এখনই আসবে তোমার সাথে ঘুমাতে। তুমি আবার এসব শিখায়ও না যে মোবাইলে সারাক্ষণ ভিডিও দেখে তামান্না। আরে না ভাবি, ওকে তো আমি সব সময় ভালো কিছু বলি, যে তুমি ভালো করে পড়াশোনা করো। আর আমাদের মেয়ে তনু অনেক লক্ষ্মী একটা মেয়ে, আমার প্রত্যেকটা কথাই শুনে। এই বলে আমি শাশুড়ি আম্মাকে পানির বাটা দিয়ে যখনই আমার রুমের দিকে যাব, তখনই শাশুড়ি আম্মা বলে, তোমার মনটা আজকে খুবই খারাপ লাগতেছে কেন? কিছু হয়েছে বৌমা? আমি শাশুড়ি আম্মাকে আবার বললাম, না আম্মা, তেমন কিছু হয় নাই। শাশুড়ি আম্মা বলতে লাগলেন, আমার বৌমা এত সুন্দর, একটা মিষ্টি, সে সবসময় হাসি খুশি থাকে। আর আজকে দেখো মনটা কেমন দেখাচ্ছে। আচ্ছা বৌমা, তামান্না কি ঘুমিয়ে গিয়েছে? মেয়েটা কোনো সময় বই নিয়ে বসে না, তোমরা কিছু বলতে পারো না? আমি তখন শাশুড়ি আম্মাকে বললাম, কি আর বলবো, আপনার মেয়ে আপনিই ভালো জানেন আম্মা, কিন্তু সব সময় দেখি মোবাইল নিয়ে পড়ে থাকে। কি এমন আছে ওই মোবাইলের ভিতরে, আল্লাহ পাকই ভালো জানেন। শাশুড়ি আম্মা তখন বললেন, হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ, মেয়েটা সবসময় মোবাইলেই পড়ে থাকে। আমি এখন মুরব্বি হয়ে গেছি, আর কি বলবো বলো। এদিকে তোমার শ্বশুর কিছু বলে না। এই সময় যদি শাসন না করা হয়, মেয়েটা কিন্তু আরো খারাপ হয়ে যাবে। শাশুড়ি আম্মা বললেন, বৌমা, তুমি শাসন করবে, এটা আমার আদেশ। মেয়েটা সারাক্ষণ কি করে বেড়ায় কিছু বুঝি না। বৌমা যদি তামান্য কোনো কিছু অঘটন ঘটে ফেলে, মান সম্মান কিন্তু আমাদের সবারই যাবে। তাই তুমি অবশ্যই ওকে দেখে শুনে রাখবে। আর যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে, অবশ্যই শাসন করবে। যাই হোক, শাশুড়ি আম্মা যে কথাটা বলেছেন, অনেক সুন্দর একটা কথা বলেছেন। আমিও এই কথাটা শোনার অপেক্ষায় ছিলাম। তারপরে বললাম, আম্মা, আমি তাহলে রুমে চলে যাই। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি রুমে যাও, কিন্তু আরিয়ানের সাথে আর কোনো গ্যাঞ্জাম করো না। যদি কোনো সমস্যা হয় আমাকে ডাক দিও। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি কোনো টেনশন করবেন না। আপনি পান খেয়ে ঘুমিয়ে পড়বেন,
আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী বৌমা। তবে যাই বলি, আম্মা অনেক একটা ভালো মানুষ। তারই পেটে এমন নরপিচাস মেয়ে কিভাবে জন্ম নিল সেটা ভাবার বিষয়। রুমে যেতে না যেতেই ওদিকে তনু ব্যথায় ছটফট করতেছে। আমি তখন বললাম, তনু তোমার কি হয়েছে বলো তো আম্মু। ও তখন বলল, আম্মু আমার হিসু করার জায়গায় প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। আমি আর সহ্য করতে পারতেছি না, মনে হচ্ছে আমি এখানেই মারা যাই। এই বলে মেয়েটা ছটফট করতে করতে ফ্লোরে পড়ে যায়। আমি বললাম, আম্মু তুমি কোনো টেনশন করো না, ভয় পেও না, আমি দেখছি বিষয়টা। আচ্ছা তনু চলো ওয়াশরুমে। তোমার কোথায় প্রচুর ব্যথা হচ্ছে? তনু হাঁটতে পারছি না। আমি তনুকে নিয়ে ওয়াশরুমে গেলাম। এটা আমি কি দেখলাম! আল্লাহ, তুমি আমার এই ছোট্ট মেয়ে তনুকে বাঁচাও। এর আগে আমার মেয়ে তনু শুধু মুখে বলেছিল, কখনো আমি দেখতে চাইনি। কিন্তু আজকে দেখে আমার মন এতটা খারাপ লাগতে লাগলো, সেটা বলে বোঝাতে পারবো না। জায়গাটা একদম ইনফেকশন হয়ে গেছে আর ব্লাড পড়তেই আছে। আমি এখন কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আমার মেয়ে এদিকে কান্নায় ছটফট করতেই আছে আর বলতেছে, আম্মু আমাকে বাঁচাও তুমি, আমি যে ব্যথা সহ্য করতে পারছি না। আম্মু, ফুপি একটা পচা, সে আমাকে রোজ রাতে এভাবে ব্যথা দিত এই হিসি করার জায়গায়। আমি অনেকবার বলেছি, ফুপি এই জায়গায় আমাকে আর ব্যথা দেবেন না। ফুপি শুধু বলতেন, আম্মু ভালো লাগবে, তুমি চুপ করে থাকো। আর ওই সময় প্রচণ্ড গালি দিত আর আমাকে ভয় দেখাতো, এ কথা কাউকে বলবা না। আমি এই ছোট্ট মেয়ের এসব কথা সহ্য করতে না পেরে আমার স্বামী আরিয়ানকে ডাক দিলাম। কিন্তু আমার স্বামী আমার ডাকে সাড়া দিল না। কারণ অলরেডি রাত হয়ে গেছে, তার সকালে ডিউটি আছে। এই জন্যই সে ঘুমিয়ে পড়েছে। অনেকগুলো ডাকার পরে সে সাড়া দিল। তখন আরিয়ান বলল, কি হয়েছে তনুর আম্মু? আরিয়ান কথা বলে কোনো সাড়া শব্দ পাচ্ছে না অন্তরার। কারণ ওদিকে তার একমাত্র ছোট্ট মেয়ে তনুকে নিয়ে চিন্তায় অজ্ঞান হয়ে গিয়েছে। যখন কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তখন আরিয়ান দ্রুত ওয়াশরুমে চলে যায় এবং দেখতে পায় তনু বেহুশ এবং তার সাথে সাথে অন্তরাও। জোরে একটা চিল্লানি দেয় আরিয়ান। আরিয়ানের চিল্লানির শব্দ শুনে এদিকে আরিয়ানের বাবা মা সবাই আরিয়ানদের রুমের দিকে চলে আসলো। এসে দেখতে পেল তার বৌমা এবং তার ছোট্ট নাতনি বেহুশ অবস্থায় পড়ে আছে। সাথে সাথে অ্যাম্বুলেন্সে খবর দিল এবং দ্রুতর সাথে তনু এবং অন্তরাকে হসপিটালে নিয়ে ভর্তি করলো। ডক্টর বললেন, তনুকে দ্রুত এমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিতে হবে। এদিকে অন্তরার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার সাথে সাথেই সে প্রশ্ন করল, আমার মেয়ে তনু কোথায়? আমার মেয়ে তনু কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি প্লিজ টেনশন করবে না। তখন আবারও প্রশ্ন করল অন্তরা, আমার মেয়ে তনু কোথায়? আমি তাকে দেখতে চাই। অন্তরা কান্নায় ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, তোমরা সবাই মিথ্যে কথা বলছো, আমার মেয়ে তনু ভালো নেই। অন্তরা কান্না করতে করতে বলতে লাগলো, আমার মেয়ে বাঁচবে তো? আমার মেয়ে যদি কিছু হয়, আমি কিন্তু কাউকে ক্ষমা করব না। তখন আরিয়ান বলল, তুমি টেনশন করবে না, আমাদের মেয়ে তনু ঠিক আছে। কোথায় আছে? আমাকে নিয়ে যাও। তখন অন্তরাকে তনুর যেখানে অপারেশন করতেছে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে আর বলল, ডক্টর কি বলছে? ডক্টর বলেছে অপারেশন করতে হবে। ওখানে নাকি ইনফেকশন হয়ে গিয়েছে। যদি অপারেশন না করা হয়, মেয়ের সবচেয়ে বড় একটা সমস্যা হতে পারে। এজন্য তনুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। প্লিজ অন্তরা, তুমি আল্লাহকে স্মরণ করো আর বলতে থাকো, আল্লাহ আমাদের এই ছোট্ট মেয়েটা যেন তাকে নেখায় দান করেন। যে বিচার হোক সেটা আমরা বাড়িতে যেয়ে করব ইনশাল্লাহ। আমার বোন বলে পার পেয়ে যাবে না, অবশ্য তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আমার বোন হয়ে কিভাবে তার আপন নিজের ভাইয়ের মেয়ের সাথে এই কাজটা করতে পারে? এর শেষ এবার আমিও দেখতে চাই। সে আমার বোন, আমি ভুলে যাব। এতটুকু একটা অবুঝ বাচ্চার সাথে এই ধরনের জৌর হয়রানি কিভাবে করে? একটু কি বিবেকে বাধা দেয়নি? ওকে আমি সবচেয়ে আদরে রাখতাম, আমার ছোট বোন বলে। যখন যেটা চেয়েছে তখন তাই আমি দিয়েছি। কখনো কোনো জিনিসের অভাব বোধ করতে দিইনি। কারণ সে আমার ছোট বোন তামান্না। বাবা মায়ের অনেক আদরের মেয়ে ছিল। বাবা যখন স্ট্রোক করে তখন থেকে আমি ওকে সবকিছুর দেখভাল করতাম। কখনো বোন মনে করতাম না। নিজের মেয়ের মতো করে ওকে বড় করেছি। তামান্নাকে সবসময় আগলে রাখতাম। জেনারেল কখনো ভর্তি করা হয় নাই। যদি বন্ধুবান্ধবের সাথে চলে খারাপ হয়ে যায়, এতে আমাদের মান সম্মান হানি হবে। এই জন্য ওকে মাদ্রাসাতে ভর্তি করি।
আর সব সময় পর্দার থাকার আদেশ করতাম। আর সেই বোন এই পর্দার আড়ালে এতটা খারাপ হতে পারে, এটা আমি কল্পনায় তো মেনে নিতে পারছি না। প্লিজ অন্তরা, তুমি শান্ত হও। আমি এর শেষ অবশ্যই দেখব। এর মধ্যে বাবা মা জেনে গিয়েছে তনুর সাথে কি হয়েছে। মা অনেক রেগে আছে। মা এক কথায় বলে যাচ্ছেন, আমার নাতনির এত বড় সর্বনাশ কে করেছে, আমি তার নামটা শুনতে চাই। আমি এখনো কিছু বলি নাই। যদি বলি, আমার মা অনেক কষ্ট পাবে এই মুহূর্তে। আল্লাহর কাছে মিনতি করো, আমাদের মেয়ে সুস্থতার সাথে আমাদের মাঝে যেন আবার আসে। এর মধ্যে ডক্টর অন্তরাকে ডাক দিল। যেহেতু আমাদের মেয়ে তনু, সেক্ষেত্রে এই অপারেশনটা করবে একটা মেয়ে ডক্টর। অন্তরা যখন ডাক দিল, তখন অন্তরা ডক্টরের সাথে দেখা করতে গেল। ডক্টর কিছু প্রশ্ন করল। ডক্টর, আচ্ছা ম্যাম, আপনাকে কিছু প্রশ্ন করি। অন্তরা, জি, অবশ্যই করতে পারেন। কিন্তু একটা কথা, আপনি আমাকে বলবেন আমার মেয়ে তনু কি অবস্থায় আছে, এখন একটু বলবেন প্লিজ। তখনই ডক্টর রাজিয়া বেগম বললেন, এত বড় একটা বাজে কাজটা কে করেছে, এটা কি আপনাদের জানা আছে? যে করেছে, আমার মনে হয় সে নরপিচার ছাড়া আর কিছু হতে পারে না। একটা মানুষ জীবনেও একটা মানুষের এভাবে ক্ষতি করতে পারে না। মেয়েটা কান্নায় ছটফট করতেছে। আমারই দেখে নিজের চোখের পানি চলে আসে। এতটুকু একটা ছোট্ট মেয়ের সাথে কেমনে করতে পারল? আপনারা কি থানায় জিডি করেছেন? অন্তরা তখন বলল, দেখেন ডক্টর, এটা আমাদের নিজেদেরই মানুষ। আগে আমাদের মেয়ে সুস্থ হয়ে ফিরুক, তারপর এর বিচার অবশ্যই হবে। আগে বলেন, আমার মেয়ের কি অবস্থা আছে এখন? তখনই ডক্টর বললেন, ঘুমের ওষুধ দিয়ে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আপনার মেয়েকে অপারেশন করতে হবে। ইনশাল্লাহ আপনার মেয়ে ভালো হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবে। ডক্টর রাজিয়া বেগমের কথা শুনে অন্তরা জানের একটু পানি আসলো। অন্তরা অনেক টেনশনে ছিল তার মেয়েকে নিয়ে। সে শুধু ভাবতে লাগতেছিল যে আমার মেয়ের যদি কিছু হয়ে যায়। সবে ওপরওয়ালার ইচ্ছা। ইনশাল্লাহ আপনার মেয়ে সুস্থ হয়ে আবার আসবে। ডক্টর রাজিয়া বেগম বললেন, আপনার মেয়ে তনুকে এখনই আমরা অপারেশন করতে নিয়ে যাব। আল্লাহকে ডাক দেন। আমরা তো শুধুমাত্র ডাক্তার, বাঁচানোর মালিক কিন্তু ওই ওপর আল্লাহ। তখনই অন্তরা বললেন, আমার এই মাসুম বাচ্চাটাকে ঠিক ওপর আল্লাহ বাঁচিয়ে দেবেন। এ বলে ডক্টর অপারেশন করতে নিয়ে চলে গেল তনুকে। ডক্টর তনুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে এদিকে সবাই ব্যস্ত তনুকে নিয়ে। কিন্তু সবাই আরেকজনকে দেখতে পাচ্ছে না। বাড়ির একজন সদস্যকে। সেটা কে হতে পারে? নিশ্চয়ই তামান্না। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটেছে, কিন্তু তামান্নার আগমন এখনও ঘটেনি এই হসপিটালে। অন্তরা বারবার বলতেছেন তার স্বামী আরিয়ানকে, তুমি যদি এর বিচার না করো, আমি কিন্তু আইনের সহায়তা নিয়ে বাধ্য হব। এত বড় জঘন্য কাজ তোমার বোন কিভাবে করতে পারে এই ছোট বাচ্চা আমার মেয়েটার সাথে? তোমার বোনকে তুমি কত ভালোবাসতে তনু রাব্বু, আর সেই বোন নরপিচাস মতন আমার এই ছোট্ট মেয়েটার সাথে এই কাজটা করলো। কিভাবে কিভাবে কিভাবে? সত্যি আমি আর নিতে পারছি না। অন্তরা এই বলতে বলতে আবারও অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেছে। এরই মধ্যে নার্সকে ডাক দিল আরিয়ান। সাথে সাথে নার্স এসে অন্তরাকে নিয়ে গেল বেডে এবং প্রাথমিক চিকিৎসার মাধ্যমে আবার অন্তরার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরতেই বলতে লাগলো, দেখেছ তোমার বোন কতটা নিষ্ঠুর। আমার এই ছোট মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অথচ এখন এই হসপিটালে তাকে দেখতে আসলো না। কতটা জঘন্যতম কাজ করেছে। তবুও যদি একবার হসপিটালে তনুকে দেখতে আসতো, তাও নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। আমি সত্যি তোমার বোন তামান্নাকে আমি ছেড়ে দেব না। তুমি যদি এর মধ্যে বাধা দিতে আসো, তাহলে তোমাকেও ছাড় দেব না। ভুলে যাব তুমি আমার স্বামী। আরিয়ান তখন বলল, তোমার কিছু করা লাগবে না। ওর জন্য আমি কি করি নাই? জীবন আমার এই ছোট্ট মেয়েটার সাথে এই কাজটা করলো। এদিকে অন্তরা কান্তাছে আর বলতেছে তার স্বামী আরিয়ানকে, আর বারবার বলতেছে, আল্লাহ তুমি আমার ছোট্ট মেয়েকে অতি দ্রুত সুস্থ করে দাও। অন্তরা বারবার অপারেশন যে রুমে হচ্ছে সেই রুমের সামনে আল্লাহকে ডাকছে আর কান্না করতেছে। অন্তরা বলতেছে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, তবু আমার এই ছোট্ট মেয়েটাকে বাঁচিয়ে রাখো। ওদিকে শাশুড়ি কান্নায় ছটফট করতেছে, কারণ আমাদের মেয়ে তনু অনেক বছর পরে হয়েছে। প্রথমে আমাদের কোনো সন্তান হচ্ছিল না। এই নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলেছিল। আল্লাহর কি রহমত, আমাদের বিয়ের ঠিক 10 বছর পরে আমার এই মেয়ে তনু পৃথিবীতে জন্মগ্রহণ করেন। আমার মেয়ে তনু যখন পৃথিবীতে আসলো, বাড়িতে মনে হচ্ছিল
আকাশ থেকে নেমে পড়ে এসেছে আমাদের বাড়িতে। আমার শাশুড়ি তো দুই নয়নের মণি, আমার মেয়ে তনু। শাশুড়ি এদিকে অনেক কষ্ট পাচ্ছে, তবুও আমার কাছে এসে বলতেছে, বৌমা তুমি টেনশন করো না, দেখো ঠিক আমাদের তনু আমাদের মাঝে আবার ফিরে আসবে। আর এই কাজটা আমাদের ছোট্ট মেয়ে তনুর সাথে কে করেছে অবশ্য খুঁজে বের করতে হবে, এমন শাস্তি দিতে হবে যাতে এমন কাজটা অন্য কারোর সাথে আর করতে না পারে। অন্তরা মনে মনে ভাবতে লাগলো, আম্মা এই কাজটা আর কেউ করে নাই, তোমার মেয়ে তামান্না করেছে। কিন্তু এই কথাটা বলতে পারছে না তার শাশুড়িকে। অন্তরা ভাবতেছে আর মনে মনে ঠিক করতে লাগলো, তার মেয়ে তামান্না এই কাজটা করেছে, এই কথাটা সে বলবে। শাশুড়ি আমার সাথে কথা বলার পরে আমাকে বলল, তামান্নাকে দেখছি না তো, ও আসে নাই বৌমা। মেয়েটা কি যে করে সারাদিন, এত বড় একটা বিপদ, তবু তাকে দেখছি নাই হসপিটালে। আচ্ছা বৌমা, তুমি একটা কাজ করো তো, তামান্নাকে কল করো। ওর সাহস কি করে হয় এখনো পর্যন্ত বাড়িতে কি করে? আমার কলিজা নাতনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আর ও এখনো বাসায় রয়েছে কেন? তুমি দ্রুত ফোন দাও আর আমার সাথে কথা বলতে দাও। তখন শাশুড়ি আমার কথা শুনে অন্তরা দ্রুত কল দিল তামান্নাকে। তামান্না কল রিসিভ করলো। শাশুড়ি তখন কথা বলল, এই তুই কোথায় রে? তোর সাহস কি করে হয় এখনো পর্যন্ত তুই হসপিটালে আসিস না কেন? তুই জানোস না হসপিটালে আমাদের আদরের নাতনি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে? তামান্না কোনো কথা বলতেছে না। তামান্না বলল, মা আমার একটু কাজ আছে, এই কারণে আমি এখনো হসপিটালে আসতে পারি নাই, তবে আমি খুব দ্রুত হসপিটালে আসতেছি। তুই কি বললি? তোর কাজ আছে? আমার আদরের নাতনি থেকে তোর কাজ আগে? বাড়ির প্রত্যেকটা মানুষ কান্নাকাটি করতে করতে অবস্থা খারাপ, আর তুমি ওদিকে কাজ নিয়ে আছো। যে ভাই ভাবি তোর জন্য কত কি করেছে, এমনকি তুই যখন ছোট ছিলি তখন থেকে তোর ভাই দেখভাল করেছে। এদিকে তন্য হসপিটালে, আর তুই বলছিস আর কাজ আছে? বাহ তামান্না, তুই কিভাবে এত নিষ্ঠুর হতে পারলি? ভুলে যাস নে এখনো পর্যন্ত তোর ভাইয়ের খরচে লেখাপড়া খাওয়া দাওয়া সব কিছু করছিস। এমন কিছু করিস না, ভুলে যাই তুই আমার বোন। তোর ভাবি অলরেডি অজ্ঞান হয়ে পড়েছে দুইবার, তোর ভাইয়ের মুখের দিকে তাকাতে পারছি না। সবার একই অবস্থা, আর তুই ওদিকে কাজ নিয়ে বসে রইছস। আমার যেন বাসায় না যেতে হয়। যদি বাসায় যেতেই হয় তাহলে কিন্তু তোর খবর আছে। এই বলেই শাশুড়ি আম্মা কল কেটে দিল। কিছুক্ষণের মধ্যেই ডক্টর অপারেশন শেষ করলো। ডক্টর যে অপারেশন রুম থেকে বের হলো তখনই সবাই দ্রুত ছুটে গেল ডক্টরের কাছে। অন্তরা ডক্টরকে বলল কান্না করতে করতে, আমার মেয়ে তনুর কী অবস্থা? ডক্টর তখন বললেন, আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু একটা দুঃখের সংবাদ আছে। সবাই ছটফট করতে লাগলো কথাটা শোনার জন্য। সবাই বলল, আচ্ছা ঠিক আছে, কি কথা বলেন তো। ডক্টর তখন বললেন, এতটাই ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে যে এই ছোট্ট মেয়ে তনুর যৌন জায়গাটায়, তাই কখনো সে মা হতে পারবে না বিয়ে হলে। ডাক্তার বললেন, কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই কথাটা কাউকে বলবেন না। যদি বিশেষ করে ছোট্ট মেয়েটা শোনে তাহলে সে অনেক কষ্ট পাবে। এ কথাটা শোনার পরে বাড়ির সবাই আল্লাহকে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহ তোমার কাছে কি অন্যায় করেছিলাম আমরা, এত বড় শাস্তি আমাদের ছোট্ট মেয়েকে দিলে? অন্তরা তখন ডক্টরকে জিজ্ঞাসা করলেন, কতক্ষণ পরে আমার মায়ের সাথে আমরা দেখা করতে পারবো? ডক্টর বললেন, ওর জ্ঞান ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে। আপনারা এক কাজ করেন, বাইরে ঘুমায় যান, কোনো কারণে আর রাত জাগবে না। নার্স ওখানেই থাকবেন, যদি জ্ঞান ফিরে অবশ্যই আপনাদেরকে ডাক দিবেন। ডক্টর আরও একটা কথা বললেন, আমার জীবনে কখনোই এমন অপারেশন করি নাই, আজকে আমার জীবনের ফার্স্ট এই ছোট্ট মেয়েটাকে অপারেশন করা। মেয়েটাকে অজ্ঞান করেছিলাম, কিন্তু যখন অপারেশন করি চিল্লান মেরে কান্না করতে লাগলো। আমিও তখন কান্না থেমে রাখতে পারলাম না। তখন মেয়েটাকে আমি বললাম, আম্মু তুমি টেনশন করো না, ভালো হয়ে যাবা, আল্লাহর অশেষ রহমত। ভালোভাবে অপারেশনটা করে নিজের কাছে নিজেই ভালো লাগতেছে। আর এই ছোট্ট মেয়েটার সাথে যে নিকৃষ্ট কাজটা করেছেন, দোয়া করি তার শাস্তি আল্লাহ অবশ্যই দেবেন। আর আপনারা কি করবেন সেটা আপনারাই ভালো জানেন। এ বলে ডক্টর আমাদের সামনে থেকে কান্না করতে করতে চলে গেলেন। ডক্টরের কথা শুনে এবং কান্না দেখে অন্তরাকে আর ঠেকানো যাচ্ছে না। সে তার মাথা ওয়ালির সাথে বাড়ি মারতে লাগলো। আরিয়ান দ্রুত এসে থামালো আর বলল, তুমি এভাবে ভেঙে পড়ো না, অবশ্যই এই বিচার আমরা করব।
কিন্তু যখন মাথা ওয়ালের সাথে মারতে লাগলো আর তামান্নার কথাটা মুখ থেকে বেরিয়ে যায়, কথাটা স্পষ্ট তার শাশুড়ি শুনতে পায়। শাশুড়ি কিছু বলতে যাবে তখনই আরিয়ান তখন বলল, আম্মা, কিছু হয় নাই। আমি জানি আরিয়ান, তুই কখনো মিথ্যা বলিস না। বৌমা কিছুক্ষণ আগে কি বলছিলে একটু বলবি? তামান্না কি করেছে সত্যি করে বলবি? আরিয়ান তখন না বলে পারল না। তার মেয়ের এত বড় সর্বনাশটা তার ছোট বোন করেছে। আমি কিভাবে যে তোমাকে বলি আমি বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় তোমাকে বলাটা খুবই জরুরি। যেহেতু এত বড় একটা সমস্যা আমাদের মেয়ে তনুর সাথে ঘটেছে, অবশ্যই তোমাকে বলা উচিত। আরিয়ান তখন সবকিছু খুলে বলতে লাগলো তার আম্মাকে। তুমি হয়তোবা জানো না আম্মা, এই ঘটনাটার সাথে জড়িত আর কেউ না, আমার এই ছোট বোন তামান্না। আম্মা, আমার এই কথাটা শুনে মনে হলো আকাশ থেকে বিদ্যুৎ চমকানোর মতো চমকে উঠল। কি বলিস আরিয়ান, তোর মাথা ঠিক আছে? আরিয়ান তখন বলল, হ্যাঁ আম্মা, আমি সবকিছু ঠিক আছে। আমিও প্রথমে বিশ্বাস করতে চাইছিলাম না, যখন তোমার নাতনি তনু ওর আম্মুকে বলে এবং ওর আম্মু যখন আমাকে বলে, আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে বোন পর্দায় চলে এবং মাদ্রাসায় পড়াশোনা করতেছে, সেই বোন কিভাবে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। ঠিক তোমার মতন আমিও চমকে উঠেছিলাম। আচ্ছা আরিয়ান, সবকিছু খুলে বলতো আমাকে। আম্মা, তুমি তো ভালোই জানো আমাদের রুম টোটাল 3টা। একটা রুমে তো আমরা থাকি, আর একটা রুমে তো তোমরা, মানে আর একটা রুমে তামান্না। যেহেতু তনুর বয়স 6 বছর, এজন্য আমাদের সাথে তনুকে ঘুমাতে দেই না। তার জন্য তামান্নার সাথে ঘুমাতে যাইতে হয় তনুর। আর তনু নম্র এবং ভদ্র একটা মেয়ে, কারো সাথে কখনো ঝগড়া ফ্যাসাদ করে না। আর আমাদের মেয়ে তো কখনো মিথ্যা কথা বলে না, যা বলে সরাসরি বলে। যখন তামান্না তনুর সাথে এই ধরনের কাজটা করে, কিছুদিন চুপ করে থাকে তনু, এ কথাটা কাউকে বলে না। যখন তনুর সাথে বেশি হতে লাগলো, তখনই ওর আম্মু অন্তরার কাছে সবকিছু খুলে বলল। আর ওর আম্মু আমাকে সবকিছু বলল। বলার পরেও আমি অন্তরাকে বললাম, আচ্ছা, হয়তোবা কোনো ভুলক্রমে করতে পারে, এটা নিয়ে কাউকে বলিও না। ঠিক অন্তরা কাউকে বলে নাই। আর এরই মধ্যে এত বড় একটা অঘটন ঘটে গেল আমাদের সাথে। আরিয়ান যখন এই কথাগুলো বলছিল নিশ্চুপ হয়ে গেল, একদম শীতল বরফের মতো হয়ে গেল। শুধু এইটুকু বলতে লাগলো, আমারই এক পেটে কিভাবে এই ধরনের নরপিছাস মেয়ে জন্ম নিল। কত আদর যত্ন করে বড় করেছি, এতটা অভাব হয়েছে কখনো বুঝতে দিসনি তোরা। এবং আমি যখন যেটা চেয়েছে তখন সেটাই দিয়েছি। আর আমার মেয়ে তামান্না এ ধরনের ঘটনা কিভাবে ঘটাতে পারে আমি কখনো বিশ্বাস করতে পারছি না আরিয়ান। সেম কথা আম্মা, আমিও বিশ্বাস করতে পারছিলাম না। আর তোমরা তো ভালোই জানো আমাদের ছোট্ট মেয়ে কখনো মিথ্যা কথা বলে না, সেটা ভালো করে জানি। আমার নাতনি কখনো মিথ্যা কথা বলতেই পারে না। আমার নাতনি তনু ঠিক আমার মতোই হয়েছে, সবসময় সত্য কথা বলেন। আচ্ছা, এর বিচার অবশ্যই হবে। আমার নাতনির আগে জ্ঞান ফিরুক, তারপরে কি করতে হয় সেটা আমি অবশ্যই করব। আরিয়ান এবং অন্তরা আম্মার মুখটা দেখে অনেকটাই ঘাবড়ে গেল। আর ঘাবড়ে যাওয়ারই কথা, যে মেয়ে পর্দা করে এবং মাদ্রাসায় পড়ে, সেই মেয়েটা কিভাবে এই কাজটা করতে পারে কেউ বিশ্বাস করতেই পারবে না। এ কথাটা শোনার পরে আম্মার চোখ দিয়ে অঝরে পানি আসছে। আর বলতে লাগলো, এমন মেয়ে যেন আর কারো পেটে না হয়। তখন আরিয়ান অন্তরা দুজনেই আমাকে বোঝাতে লাগলেন, আম্মা, তুমি টেনশন করো না তো, হয়তোবা ভুলেও করতে পারে তামান্না। কারণ এখন ডিজিটাল যুগ, বিভিন্ন বন্ধুদের সাথে চলাফেরা করে এমন নষ্ট হতে পারে। আমি ভালো করে চিনি আমার বোন তামান্না কেমন ছিল। অবশ্যই এর পেছনে কোনো না কোনো মানুষের হাত আছে। আর অবশ্যই আমরা এটা বের করব। শুধু এইটুকু ভাবো যে তামান্না কখনো ফোন চালাতে চাইতো না, শুধু বলতো, ভাইয়া, ফোন আমি কি জন্য চালাবো? আমি জোর করে ফোনটা কিনে দিয়েছিলাম, তোমার মনে আছে আম্মা? আম্মা তখন বলল, হ্যাঁ আরিয়ান, আমার মনে আছে। এসব কথা বলতে বলতে কখন যে সকাল হয়ে গেল আমরা কেউ বুঝতে পারলাম না। আর এই মুহূর্তে কিভাবে ঘুম আসে সেটা তো বুঝতেই পারছেন। আদরের মেয়ে যখন অপারেশন থিয়েটারে থাকে, কেউ কি ঘুমাতে পারে? ঠিক আমরাও কেউ ঘুমাতে পারছিলাম না। সকাল, আবার পূর্বে শালিক পাখির কিচিরমিচির শব্দ সরাসরি কানের মধ্যে আসতে লাগলো। শুধু মনে মনে ভাবতে লাগলাম, আমার মেয়েটার জ্ঞান কখন ফিরবে। এটা বলতে বলতে নার্স আমাদেরকে ডাক দিলেন। বললেন, তনুর পরিবারের লোকজন, আপনারা আসতে পারেন এখন। এটা বলার পরপরই অন্তরা ছুটে চলে গেল তনুর কাছে। যে দেখতে পায়
তনু অনেক নার্ভাসের সাথে কথা বলছে। আম্মু, আমি এখানে কেন? অন্তরা তখন বলল, আম্মু, কিছু হয় নাই। তোমার অনেক ব্যথা পাচ্ছিল, এই কারণে হসপিটালে আনা। তুমি খুবই দ্রুতভাবে সুস্থ হয়ে পড়বে। সবাইকে দেখতে পেয়ে তনু অনেক খুশি হলো। তার দাদিকেও বলতে লাগলো, দাদি, আমি কি ঠিক আছি? দাদি কান্না করতে করতে বললেন, আমার লক্ষ্মী বোনটা, তোর কিচ্ছু হয় নাই, আমরা তো তোর পাশেই আছি। দাদিমার কান্না দেখে তনু বলতে লাগলো, দাদি, তুমি কান্না করো না, দেখবে আল্লাহ আমার অতি দ্রুত সুস্থ করে দেবেন। দাদিমা তখন বললেন, আমার পাগলি একটা বোন। তখনই তনু বলতে লাগলো, দাদিমা, ফুপিকে দেখছি না। ফুপি কোথায়? ফুপিকে হসপিটাল আসে নাই? দাদি বিড়বিড় করে শুধু বলতে লাগলো, ওরকম কুলাঙ্গার সন্তান না আসাই ভালো এই হসপিটালে। তনু বলল, দাদি, তুমি কিছু বলছো না কেন? না দিদি ভাই, এখনো তোমার ফুপি আসে নাই, তবে চলে আসবে। তখনই তনুর এই কথা শুনে অন্তরা রেগে বললেন, তোমার ফুপি নিয়ে এত চিন্তা করতে হবে না। ভুলে গেছো তোমার সাথে কি হয়েছে? আজকে এই যে তুমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছো কার জন্য? তোমার গুণধর ফুপি তামান্নার জন্য। তাই আমি যেন কোনোভাবে তার নামটা না শুনতে পাই। অন্তরা যখন এ কথাটা বললেন, তখন শাশুড়ি আম্মাও রেগে বললেন, সত্যি তো বলেছে তোমার আম্মু, দিদি ভাই। আজকে থেকে মনে করবা তোমার কোনো ফুপি নাই। অনেক নরম করে এবং কান্নার আওয়াজে বলতে লাগলেন তনুর দাদি, কারণ একটা সন্তান যত খারাপ কাজে লিপ্ত হোক না কেন, মায়ের মন সবসময় কান্না করবে, এটাই স্বাভাবিক। এসব কথা যখন আমরা বলতেছিলাম, তখনই ডক্টর প্রবেশ করলেন আর বলতে লাগলেন, আপনারা কি শুরু করেছেন? কিছুক্ষণ আগেই তনুর অপারেশন হয়েছে, ভুলে যাবেন না। এখন পেশেন্টের সাথে বেশি কথা বলবেন না। পেশেন্টের কোনোভাবে টেনশন এবং কষ্ট দিয়ে কথা বলবেন না। এমনিতে এত ছোট বাচ্চা, তার উপর এই ধরনের অপারেশন আমি কখনো করি নাই। আজকে আমি প্রথম করলাম এই ধরনের অপারেশন। অপারেশন করার সময় মেয়েকে অজ্ঞান করে নিয়েছিলাম, তবুও যে কান্না করছিল, এর আগে কখনো কোনো পেশেন্টকে দেখি নাই। তাই আপনাদের কাছে অনুরোধ করব, পেশেন্টের সাথে বেশি জোরে কথা বলবেন না। যদি কোনো ক্রমে আবার অজ্ঞান হয়ে যায়, তাহলে পেশেন্টের জ্ঞান ফেরাতে অনেক কষ্ট হয়ে যাবে। ডক্টরের এসব কথা শুনে আমরা সবাই চুপ হয়ে গেলাম। অন্তরা তখন ডক্টরকে বলতে লাগলেন, ম্যাডাম, আমার মেয়েকে কবে নিয়ে যেতে পারি আমাদের বাড়িতে? ডক্টর তখন বললেন, আচ্ছা, ঠিক আছে, আপনাদের মেয়ে আপনারা নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত কোনো প্রেশার দিবেন না, এখনো পুরোপুরি সুস্থ হয় নাই। কিছুদিন বিশ্রামের খুবই প্রয়োজন, যেহেতু এত বড় একটা অপারেশন করা হয়েছে। আমার জীবনে এমন অপারেশন কোনোদিন করি নাই, এই প্রথম করলাম। দোয়া করি যেন অতি দ্রুত তনু সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসুক। তারপরে আরিয়ান রিসিপশনে গেল, তনুর ছাড়পত্র নিয়ে আসলো এবং বাড়িতে রওনা হলো। বাড়িতে রওনা হওয়ার পূর্বে অন্তরাকে বললেন তার শাশুড়ি, বৌমা, একটা কল দিবে তামান্নাকে। অন্তরা তখন বলল, আমরা তো এখনই বাসায় যাচ্ছি, ওনার কারণে কেন কল দেব? একটা কল দাও, তামান্না এখন কোথায় আছে? ওর সাথে আমার অনেক কিছু হিসাব বাকি আছে। অন্তরা তখন বলল, আম্মা, আপনি চুপ থাকেন, আমরা সবাই বাসায় যাই, তারপর কি করা যায় এই অবশ্যই ব্যবস্থা নেব। আম্মা তখন রেগে বললেন, তোমার কিছু করা লাগবে না, যা করার আমি করব। যেহেতু আমার মেয়ে এত বড় বেয়াদব কোথা থেকে হয়েছে, সেগুলো আমার অবশ্যই জানতে হবে। অন্তরা তার সাথে কথা বলল না, শুধু বলল, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করবেন, কিন্তু এর বিচার অবশ্যই যেন হয় আম্মা। এদিকে আরিয়ান বলে, আম্মা, অবশ্যই এর একটা কঠোর বিচার করতে হবে। আজকে হয়তোবা আমাদের ফ্যামিলিতে এই ধরনের একটা সিনক্রেট ঘটনা হয়েছে। যদি এই কাজটা অন্য কারোর সাথে করত, তাহলে আমাদের মান সম্মানটা কোথায় যেত? একবার ভেবে দেখেছ? হ্যাঁ আরিয়ান, তুমি কোনো টেনশন করো না বাবা, অবশ্যই এর বিচার আমি করব। এদিকে অন্তরা কিছু বলতে পারছে না, যেহেতু তার শাশুড়ি তার থেকেও রেগে আছে। অন্তরা শুধু চেয়ে চেয়ে দেখতেছে তার শাশুড়ি কি বিচার করেন। এ বলে আমরা সবাই হসপিটাল থেকে বাড়িতে রওনা দিলাম। বাড়িতে এসে দেখতে পেলাম তামান্না একইভাবে ফোন নিয়ে ব্যস্ত। আম্মা রুমে ঢুকতেই তামান্নার এই অবস্থা দেখে সরাসরি তার রুমে ঢুকে যাওয়ার পরেই তামান্নাকে কিছু না জিজ্ঞাসা করে ঠাস ঠাস করে গালি মুখে থাপ্পড় মারতে লাগলো। তারপর মারতে মারতে বলতে লাগলো, তোর মতো কুলাঙ্কার সন্তান আমি কিভাবে পেটে ধরেছিলাম, আজকে তুই কার সাথে কি করেছিস জানিস? তামান্না সব বুঝতে পেরেছে,
তার ঘটনাটা হয়তোবা সবাই জেনে গিয়েছে, এজন্য তামান্না কোনো কথা বলতেছে না। এদিকে অন্তরা বলছে, তোমাকে আমি ছোট বোনের মতো দেখতাম, তুমি কেন এত বড় সর্বনাশটা আমার সাথে করলে? তোমার কি ক্ষতি করেছিলাম তামান্না, বলতে পারো? শুধুমাত্র তোমার কারণে আমার মেয়ে আজকে মৃত্যুশয্যা থেকে বেঁচে আসলো। ঠিকই বেঁচে আসলো, কিন্তু আমার এই ছোট্ট মেয়েটা কখনো মা হতে পারবে না। ডক্টর এই কথাটা বলেছেন। অন্তরার রাগ আর সামলাতে পারল না, সেও দুইটা গালে দুইটা থাপ্পড় মারল। শাশুড়ি বলতেছে, মারো বৌমা, মারো। ওর এত বড় সাহস কোথা থেকে হয়েছিল? আমার আদরের নাতনির সাথে এই কাজটা করলো কিভাবে? তামান্না তখন বলল, আসলে আমি বুঝতে পারিনি এই জিনিসটা এত দূর হবে। আমি সত্যি অনেক বড় ভুল করেছি, আমাকে তোমরা মেরে ফেলো। আমার এই আদরের ভাস্তির সাথে এই কাজটা আমার করা ঠিক হয় নাই, আমি সত্যি অনুতপ্ত। আরিয়ান তখন বলল, তোকে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, তোর জন্য কি করি নাই বল? এসব ঘটনা সব তনুর সামনেই হচ্ছে। তনু তখন বলল, তোমরা আর মায়েরো না ফুপিকে প্লিজ। তখন তার দাদিমা বললেন, তুই চুপ কর তনু, তামান্না এখনই এই বাড়ি থেকে বের হবে। আমি আর কোনো কথা শুনতে পাচ্ছি না। কোথায় যাবে আর কি করবে আমি এটাও জানি না। এখন থেকে ভুলে যাব আমার কোনো মেয়ে নাই, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমার নাতনি যে কি এত বড় সর্বনাশ করেছে, আমি তাকে দেখতে চাচ্ছি না। আরিয়ান, তামান্নাকে এক্ষুনি বাড়ি থেকে বের হতে বল। আরিয়ান আর কোনো কথা বলছে না। যতই অন্যায় করো, তারই তো ছোট বোন। আরও অনেক আগে থেকেই তার বাবা স্ট্রোক করে বাসায় পড়েছিল, তখন থেকে এই সংসারের দায়িত্ব আরিয়ানের ছিল। তাই আরিয়ান চুপ করে থাকল। তনু এরই মাঝে বলতে লাগলো, তোমরা যদি ফুপিকে বের করে দাও, তাহলে আমিও কখন বাসা থেকে চলে যাব, তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না। ফুপি তার ভুল স্বীকার করেছে, তাকে তো সবাই তোমরা মারছো এবং অনেক কষ্ট দিলে। তখনই অন্তরা বলল, তুমি ছোট মানুষ তনু, এসব কথা নিয়ে কথা বলে না। তোমার কত বড় ক্ষতি করেছে তুমি হয়তো জানো না। তনুর একই কথা ফুপিকে যেন বাড়ি থেকে বের করে না দেওয়া হয়। তখনই আরিয়ানের আম্মা বলেন, দেখ তামান্না, এই ছোট্ট মেয়েটার ক্ষতি করেছিস, অথচ সেই মেয়ে তোর সাপোর্ট করতেছে। এ বলে আর সবাই না বলেই তোমাকে রুমে নিয়ে যায়। এবং আরিয়ান, অন্তরা এবং শাশুড়ি একটা সিদ্ধান্ত নিতে লাগলো। অন্তরা শাশুড়িকে বলল, তামান্নাকে আর পড়ানো যাবে না, ওর জন্য একটা ছেলে দেখো। এই কথাটা আরিয়ানকে বলতে লাগলো। আরিয়ান এ কথা শুনে তারই বন্ধুর ছোট ভাই আছে, বন্ধুকে বললেন, আমাদের বাড়িতে তার ছোট ভাইকে নিয়ে আয়। ছেলেপক্ষ সবাই এসে তামান্নাকে দেখল, দেখে মোটামুটি পছন্দ হয়েছে এবং বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলল। বিয়ের কিছুদিন পরে তামান্না বাড়িতে আসে, এসে সবার পা ধরে মাপ চায় এবং তনুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তামান্না বলতে লাগলো, আমার লক্ষ্মী আম্মু, তোমার সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি, তুমি আমাকে মাফ করে দিও। তখন তনু বলল, তুমি তো আমার ছোট আম্মু, মনে করে কখনো ফুপি মনে করতাম না। তামান্না তখন বলল, আমার পাগলি মেয়েটা। এ গল্পে একটা চিত্র তুলে ধরা হয়েছে। উপযুক্ত আপনার কোনো মেয়ে অথবা বোন থাকে ঘরেতে, দ্রুত বিয়ে দিয়ে দেবেন। আর অবশ্যই আপনার মেয়ে অথবা বোন কোথায় যাচ্ছে, কি করছে, মোবাইলে কি করতেছে, অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা কথা সবাইকে বলবো, পর্ন ভিডিও থেকে সবাই সাবধান। এটা একটা স্বাভাবিক মানুষকে খারাপ করতে সময় লাগে না। আজকে যেমন ছোট্ট মেয়ে তনুর সাথে হয়েছে, কালকে আপনার বাড়িতে প্রাপ্ত এমন কোনো বোন অথবা মেয়ে থাকে, তাদের সাথে এমন ঘটনা ঘটতে সময় লাগবে না। সমাপ্তি।